স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, সকলেই আশা করি ভালো আছো। তোমাদের সাথে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি প্রাচীনকাল থেকে শুরু করে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত যে পাঠ্য তালিকাটি রয়েছে সেখান থেকে এর আগে আমি বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালির আত্মপরিচয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম। সে বিষয়ে আশা করি নিজেরাও তোমরা পড়েছ। তোমাদের সাথে আজকে আমি মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে আলোচনা করব। বাঙালির সংস্কৃতিতে, বাংলাদেশের সংস্কৃতিতে, বিশেষ করে বাঙালি মুসলমানের চিন্তা চেতনা মননে মুসলিম সাহিত্য সমাজের প্রভাব কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে ধারণা দিতে চেষ্টা করব তোমাদের। আর আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারব, রেনেসাঁ সম্পর্কে জানব, মুসলিম সাহিত্য সমাজ, বুদ্ধির মুক্তি আন্দোলন, শিখা পত্রিকা, 4টা বিষয় নিয়ে তোমাদের সংক্ষেপে ধারণা দিব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে তোমরা যদি পাঠটি শ্রবণ করো আর সাথে সাথে এর সাথে মিলিয়ে যদি বই থেকে পাঠ করো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। শুরুতেই তোমাদেরকে রেনেসাঁ শব্দ সম্পর্কে বলতে চাচ্ছি। রেনেসাঁ শব্দের বাংলা অর্থ পুনর্জাগরণ, নবজাগরণ, পুনরায় জন্ম নেওয়া, এরকম নানা বিষয়ই আমরা বলতে পারি রেনেসাঁর অর্থ হিসাবে। তবে পুনর্জাগরণ শব্দটিকে আমরা বেশি যুক্তিযুক্ত শব্দ হিসাবে প্রাধান্য দিয়ে থাকি রেনেসাঁ বোঝাতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে খ্রিস্টীয় 14 শতক থেকে 16 শতক পর্যন্ত ইউরোপে ছিল রেনেসাঁর যুগ। 14 শতকে ইতালিতে রেনেসাঁর সূত্রপাত হয়, যার প্রভাব ধীরে ধীরে ইউরোপের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। এমনকি রেনেসাঁর উৎকর্ষ সময় আমরা দেখতে পাই 16 শতকে। রেনেসাঁর মাধ্যমে যেটা হয়েছিল ইউরোপে, সেটা হলো প্রথাগত চিন্তা ভাবনা থেকে একটু দূরে গিয়ে যে চিন্তা ভাবনা বিশেষ করে ধর্মীয় নিয়ম কানুন, পুরোহিত প্রভৃতির যে আধিপত্য সমাজে মানুষের চিন্তা চেতনায় মগজে ছিল, সেগুলো থেকে বের হয়ে এসে যারা রেনেসাঁ পুরুষ, তারা শিল্পকলা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান, কবিতা প্রভৃতিতে অবদান রাখছিলেন ইউরোপে। আমরা জানি লিওনার্দো দা ভিঞ্চির কথা, আমরা জানি মাইকেল অ্যাঞ্জেলার কথা। চিত্রশিল্প সহ জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় তাদের অবদান রয়েছে। পরবর্তীতে উইলিয়াম শেক্সপিয়র সহ আরও অনেকেই রেনেসাঁ যুগের শৈল্পিক দ্রষ্টা হিসেবে আখ্যায়িত করা যায়। তারা যে কাজটা করেছেন, তাদের যে প্রাচীন গ্রিক ঐতিহ্য, রোমান ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য, এসব ঐতিহ্যকে তারা নতুন করে নির্মাণ করেছেন তাদের সাহিত্যে, শিল্পকলায়, যা ইউরোপের মানুষের চিন্তা চেতনার জগতে, মননের জগতে গভীরতর প্রভাব বিস্তার করেছে। যে ভিন্নভাবে চিন্তা করা যায়, নানাভাবে চিন্তা করা যায়। ইউরোপীয় রেনেসাঁ 14 শতক থেকে 16 শতকের মধ্যে ঘটে থাকলেও আমাদের এই বাংলা অঞ্চলে রেনেসাঁ ঘটতে অনেক সময় লেগে যায়। আমাদের এই বাংলা অঞ্চলে, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে বাংলা, রাজধানী কলকাতাকে কেন্দ্র করে ইংরেজ শাসনের অধীনে বাংলা অঞ্চলের চিন্তকগণ চিন্তা চেতনার ক্ষেত্রে একটি পুনর্জাগরণের জন্ম দেন। তারা ভিন্নভাবে সামাজিক নানা নিয়মকানুন, প্রথাকে প্রশ্ন করা শুরু করেন, সংস্কার করা শুরু করেন। সেটা
বাংলাঞ্চলে ঘটে 19 শতকে। সেটার নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে আমরা বলতে পারি রাজা রামমোহন রায়ের কথা, যার মাধ্যমে সতীদাহ প্রথা রদ হয়। আরও অনেক নিয়মকানুন, আরও অনেক সংগঠন, অনেক কিছুই রামমোহনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জানি রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের মাধ্যমে ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠিত হয়, যার প্রভাব বাঙালির চিন্তার জগতে অনেক। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার মাধ্যমে বিধবা বিবাহ আইনটি প্রতিষ্ঠিত হয়, তিনি এর নেতৃত্বে অনেক শ্রম দিয়েছেন, সংগ্রাম করেছেন, কাজ করেছেন। বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর বাল্য শিক্ষা, নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান অনেক। বিদ্যাসাগরের পরে আমরা মাইকেল মধুসূদন দত্তের নাম নিতে পারি। আরও অনেকেই রয়েছে ওই সময়ে চিন্তা চেতনার মাধ্যমে বাংলা অঞ্চলকে সমৃদ্ধ করছিলেন। আমরা মাইকেল মধুসূদন দত্তকে দেখতে পাই, তিনি নানা ভাষায় দক্ষ ছিলেন, গ্রিক ভাষা পড়েছিলেন, সংস্কৃত ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন। পৃথিবীর অনেক আধুনিক ভাষার সাহিত্যের সাথে তার পরিচয় ছিল। বিশেষ করে আমাদের যে পৌরাণিক সাহিত্য, রামায়ণ মহাভারত থেকে শুরু করে অনেক পৌরাণিক সাহিত্য সম্পর্কে তার ধারণা, দক্ষতা ছিল অনেক। এমনকি তার প্রেক্ষাপট আমরা দেখতে পাই পৌরাণিক কাহিনী থেকে সূত্র নিয়ে তিনি বাংলা সাহিত্যে জন্ম দেন সার্থক মহাকাব্য, মেঘনাদ বধ কাব্যের। তাছাড়াও তিনি সার্থক নাটক, প্রহসন, চতুর্দশপদী কবিতা অনেক কিছুই রচনা করেন। মাইকেল মধুসূদন দত্তও আমাদের সনাতন ধর্মের যে ঐতিহ্য, যে পুরাণ, সেগুলোকেও নতুন জন্ম দান করেন। এটিকেও আমরা নবজাগরণ বলতে পারি। কিন্তু আমাদের যে বাংলাদেশ, কলকাতার মুসলমান সহ বিশেষ করে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানদের মধ্যে পুনর্জাগরণ বা রেনেসা ঘটতে অনেক সময় লেগে যায়। কলকাতায় যেটা 19 শতকের মাঝামাঝির দিকে অত্যন্ত বেগবানভাবে সমাজের নানা চিন্তার পুনর্জাগরণ হয়েছিল, এই বাংলা অঞ্চলে আসতে, বাংলাদেশে আসতে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে পুনর্জাগরণের চিন্তা দেখা দিতে অনেক সময় দেখা যায়। কারণ আমাদের মুসলমানেরা ইংরেজি শিক্ষা থেকে দূরে ছিল, আধুনিক যে জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হওয়া সেগুলো থেকে তারা দূরে ছিল। এর ফলে মুসলমানদের মধ্যে চিন্তা চেতনার আধুনিকায়ন বা পুনর্জাগরণ আসতে সময় লেগে যায়। তারপরেও আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি চিন্তা চেতনার জগৎকে একটা নাড়া দেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। এই কাজী নজরুল ইসলামের পরেই আমরা এই বাংলাদেশে দেখতে পাই 1926 সনে একদল সংগঠক, একদল চিন্তাবিদ, একদল শিক্ষাবিদ এই সমাজের অন্ধকার দূর করার জন্য, কলুষতা দূর করার জন্য, মানুষের চিন্তা চেতনার দৈন্যতা দূর করার জন্য যারা সংগঠিত হয়, তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের জাগরণ, মুসলমানদের চিন্তার মুক্তি, মুসলমানদের চিন্তা করার সক্ষমতা তৈরি করা। এই বিষয়গুলো উদ্দেশ্য নিয়ে যে প্রতিষ্ঠানটি গঠিত হয় সেটি ছিল মুসলিম সাহিত্য সমাজ। এই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সনে। আর এই সংগঠনটির মাধ্যমেই, তার আগে থেকেই যদিও সূত্রপাত হয়েছে, এই বাংলাদেশের, বাংলা অঞ্চলের মুসলমানদের মধ্যে চিন্তা চেতনার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন সাধিত হয়। মানুষ অনেকটা গ্রহণ করেছিল যেমন, একই সাথে তাদের চিন্তার বিরোধিতাও করেছে অনেক। সে যাই হোক, এই বাংলা অঞ্চলের মুসলমানেরা সংগঠিতভাবে
জ্ঞান বিজ্ঞানের নানা শাখা নিয়ে, আধুনিক নানা সাহিত্যিকদের রচনা নিয়ে, আমাদের যে ধর্মীয় ঐতিহ্য, ধর্মীয় গ্রন্থ হাদিস কোরআন, আমাদের নবী, আমাদের রাসূল সহ ইসলামী নানা ঐতিহ্য অনুষঙ্গ নিয়ে আধুনিকভাবে চিন্তা চেতনার প্রয়াস আমরা দেখতে পাই মুসলিম সাহিত্য সমাজের যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে। মুসলিম সাহিত্য সমাজ 1926 সনে প্রতিষ্ঠিত হয়। যখন প্রতিষ্ঠিত হয়, প্রথম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই সংগঠনের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আবুল হুসেন। আমাদের নামটি মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, আবুল হুসেন, আবুল হোসেন নয়। আবুল হোসেন নামে 40-এর দশকে একজন কবি আছেন, আবুল হাসান নামে 60-এর দশকের একজন কবি আছেন, বিখ্যাত কবি। কিন্তু এই মুসলিম সাহিত্য সমাজের যিনি, তিনি আবুল হুসেন। আবুল হোসেনের পর কাজী মোতাহের হোসেন, কাজী আব্দুল ওদুদ, আব্দুল হক, আব্দুল কাদির, আনোয়ারুল কাদির, আবুল ফজল সহ অনেকেই সেই সময় সংগঠিত হয়েছিলেন আমাদের মুসলমানদেরকে নতুন জন্মদান করার জন্য, মুসলমানদের চিন্তা চেতনার পরিধি আরও বিস্তৃত করার জন্য, যার প্রভাব এই বাংলা অঞ্চলে, বিশেষ করে বাংলা অঞ্চলের মুসলমানদের মধ্যে পড়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, 1926 সনে প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের একটি স্লোগান ছিল, তাদের এই আন্দোলনের একটি নাম ছিল, এই আন্দোলনের নাম বুদ্ধির মুক্তি আন্দোলন। মুসলিম সাহিত্য সমাজের সংগঠকগণ মনে করতেন আমাদের বাংলাদেশের মুসলমানেরা তারা উদারভাবে চিন্তা করতে পারে না, মুক্ত মনের সাথে চিন্তা করতে পারে না। এই চিন্তা করার সক্ষমতা প্রয়োজন। এটা না হলে তারা ভালো মন্দ বিচার করতে পারবে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, প্রগতিশীল যে দুনিয়া তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। এর ফলে মুসলমানরা যেমন পিছিয়ে থাকবে, সাথে সাথে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে বাংলা অঞ্চল, এই অঞ্চলে পিছিয়ে থাকবে। সেই জন্যই সংগঠকগণ মনে করতেন আমাদের বুদ্ধির মুক্তি দরকার, আমরা যেন চিন্তায় সীমাবদ্ধ হয়ে না থাকি। এর কারণ মুসলিম সাহিত্য সমাজের সংগঠকগণ খুব ভালো করেই বুঝতেন প্রতিটি মানুষই যতটুকু জানে তার ততটুকু জানা দিয়েই সে নিজেকে বিচার করে, তার পরিবারকে বিচার করে, সমাজকে বিচার করে, রাষ্ট্রকে বিচার করে, গোটা দুনিয়াকে বিচার করে। আমরা যে কূপমণ্ডুক শব্দটিকে জানি, মণ্ডুক শব্দের অর্থ ব্যাং। কূপমণ্ডুক মানে সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি। এটা দ্বারা বোঝানো হয় একটি ব্যাং যদি কুয়োর মধ্যে থাকে, সে মনে করে গোটা পৃথিবীটাই হলো একটা কুয়ো, এই কুয়োর বাইরে আর কিছু নেই। পৃথিবীতে আর কোনো চন্দ্র নেই, সূর্য নেই, গ্রহ নক্ষত্র কোনো কিচ্ছু নেই, কোনো বৃক্ষ লতা পাতা নেই, পাহাড় নেই, পর্বত নেই। কুয়োর মধ্যে থাকা ব্যাং এভাবেই চিন্তা করে যে তার গোটা পৃথিবী হলো কুয়ো, কুয়োর মধ্যে থাকা স্যাঁতস্যাঁতে কিছু জল, কিছু পোকামাকড়, অন্ধকার জগতই হলো কুয়োর ভেতরে থাকা ব্যাঙের দুনিয়া। আর তার ক্ষমতাও নেই কুয়োর ভেতর থেকে উঠে আসে এমনকি এই আলোকিত পৃথিবী দেখে। মুসলিম সাহিত্য সমাজের সংগঠকগণ মনে করতেন আমাদের মুসলমানগণও তারা এক একটা কূপমণ্ডুকের মতো, তারা যতটুকু জানে, তাদের যে সীমাবদ্ধ জ্ঞান সেটুক দিয়েই তারা নিজেকে বিচার করে, আশপাশকে বিচার করে, গোটা পৃথিবীকে বিচার করে। আর তাদের সেই খুবই অল্প জ্ঞান দিয়েই তারা অনেকেই হিংসায় মত্ত হয়, অহংকারে মত্ত হয়, সাম্প্রদায়িক দাঙ্গায় মত্ত হয়। সেটা মুসলমানদের জন্য যেমন প্রযোজ্য, অন্ধকারচ্ছন্ন সনাতন ধর্মের অনুসারীদের মধ্যেও প্রযোজ্য। কারণ মানুষ যত কম জানে, তার চিন্তা করার সক্ষমতা তত সীমিত, এমনকি সে তত বেশি আগ্রাসী হয়ে পড়ে, এমনকি সে তত বেশি
আক্রমণাত্মক হয়ে পড়ে। সীমাবদ্ধ ব্যক্তির মানুষগণের মধ্যে এই প্রবণতাগুলো দেখা দেয় বলেই মুসলিম সাহিত্য সমাজের চিন্তকগণ, উদ্যোক্তাগণ মনে করলেন আমাদের বুদ্ধির মুক্তি দরকার, এই মুক্তির জন্য আন্দোলন দরকার। আসলে আমাদের দরকার মুক্তি। এই মুক্তি অন্ধকার থেকে, এই মুক্তি দাসত্ব থেকে, এই মুক্তি পরাধীনতা থেকে, এই মুক্তি অনাধুনিক থাকা থেকে দরকার। বাংলা অঞ্চলের সকলেরই, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের আরও বেশি দরকার। সেই প্রেক্ষাপটেই বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত, যার প্রভাব তৎকালীন সময়ের মুসলমানদের মধ্যে পড়েছিল, বর্তমান সময়েরও যারা আধুনিক চিন্তক তাদের মধ্যে পড়েছিল। যদিও অনেক উগ্র ধর্মান্ধরা বুদ্ধির মুক্তি আন্দোলনের বিরোধিতা করেছে। মুসলিম সাহিত্য সমাজের যে অগ্রগতি, যে চিন্তা চেতনা, সেগুলোর তারা বিরোধিতা করেছে। তারা সেগুলোকে মনে করেছে এই চিন্তাগুলো নাস্তিকতার নামান্তর, এই চিন্তাগুলি ঈশ্বরের অবিশ্বাসের নামান্তর। এরকমভাবে অনেকেই চিন্তা করেছে। বিশেষ করে আবুল হুসেনকে অত্যন্ত আক্রমণের শিকার হতে হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন, পাড়ি জমিয়েছেন কলকাতায়। কারণ এরকম উদার, আন্তরিক, প্রগতিশীল চিন্তা করে এই বাংলা অঞ্চলে তার স্বাভাবিকভাবে টিকে থাকাটা, বাস করাটাও ছিল অত্যন্ত কষ্টকর। তবুও এই সংগঠকগণ, চিন্তকগণ আমাদের বুদ্ধির মুক্তির আন্দোলনের জন্য ওই সময়ে কাজ করেছেন, যার প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে আজ পর্যন্ত এই বাংলা অঞ্চলের, বাংলাদেশের মুসলমান সহ সকল ধর্মের চিন্তকদের মধ্যে এবং অনুসারীদের মধ্যে বিদ্যমান। এরপর আমরা আসতে চাই এই মুসলিম সাহিত্য সমাজের যে আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন, এই আন্দোলনের জন্য তারা যেভাবে চিন্তা করতেন, যা চিন্তা করতেন, এই আন্দোলনের জন্য তাদের যে সমাবেশ হতো, অধিবেশন হতো, সেই অধিবেশনে বিশিষ্ট চিন্তকগণ মানুষের মুক্তির জন্য যে ভাষণ প্রদান করতেন, সেগুলো প্রকাশিত হতো একটি পত্রিকার মাধ্যমে। মানুষের চিন্তা চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ফেসবুক, স্মার্টফোন, ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের নানা চ্যানেলের মাধ্যমে অনেক মতামত প্রচারিত হয়। কিন্তু 1926 সনের দিকে পত্রিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমাধ্যম। পত্রিকা ছিল সচেতন মানুষের কাছে পৌঁছার মাধ্যম, যারা পড়তে পারে তাদের কাছে পৌঁছার মাধ্যম ছিল পত্রিকা। এই মুসলিম সাহিত্য সমাজের সংগঠকগণও তাদের চিন্তাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, সংরক্ষিত করার জন্য, প্রসারিত করার জন্য একটি পত্রিকা বের করে, নাম শিখা পত্রিকা। খুবই বিখ্যাত পত্রিকাটি। এই শিখা পত্রিকার নামকরণের সাথেও বুদ্ধির মুক্তি আন্দোলনের একটি সম্পর্ক রয়েছে। কারণ শিখা বা আলোকের মাধ্যমে অন্ধকার দূর হবে, মানুষের মনের মধ্যে আলো ছড়িয়ে পড়বে, মানুষ আরও আলোকিত হয়ে উঠবে। সেই জন্য শিখা নামকরণ। আর শিখা পত্রিকার একটি স্লোগান ছিল, যেটি পত্রিকার উপরে লেখা ছিল। আমরা জানি অনেক পত্রিকাতেই একটি নির্দিষ্ট স্লোগান থাকে, যেটি পত্রিকার উপরে লেখা থাকে। বর্তমান সময়ের অনেক পত্রিকার উপরেও স্লোগান দেখতে পাই। ঠিক সেরকম শিখা পত্রিকার যে স্লোগানটি ছিল সেটি হলো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কি দুর্দান্ত কথা! অর্থাৎ শিখা গোষ্ঠীর সমর্থকগণ চাইতেন মানুষের জ্ঞান হোক অসীম। তারা চাইতেন মানুষের যেন বুদ্ধির মুক্তি ঘটে, বুদ্ধি যেন আড়ষ্ট হয়ে না থাকে, বুদ্ধি যেন জড়তার আশ্রয়ে না থাকে। তারা চাইতেন মানুষের যেন মুক্তি হয়। আর এই মুক্তি হওয়ার জন্য জ্ঞানকে সীমাবদ্ধ রাখা যাবে না, বুদ্ধিকে আড়ষ্ট রাখা যাবে না, তাহলে মুক্তি সম্ভব না। কারণ ওই যে আমি একটু আগে কুয়োর ব্যাঙের কথা বললাম, তার জ্ঞান সীমিত, তার চিন্তা সীমিত,
সে মনে করে গোটা দুনিয়া হলো একটি কুয়ো। এটা শুধু ওই কুয়োর ব্যাঙের ক্ষেত্রে না, প্রতিটা মানুষই যে যতটুকু জানে ততটুক দিয়েই সে নিজেকে বিচার করে, পরিবারকে বিচার করে, সমাজকে বিচার করে, তার আশপাশকে বিচার করে, গোটা পৃথিবীকে বিচার করে। একজন যদি একদমই কম জানে, ওই কম জানা দিয়েই সে সব কিছুকে বিচার করে, এমনকি নিজের মতো করে একটি সিদ্ধান্ত নেয়, সেটি ভুল হোক যাই হোক, কিন্তু সেটাকেই সে সঠিক মনে করে। কিন্তু ব্যাঙটি কুয়ো থেকে বের হলেই যেমন সে সূর্যের আলো দেখবে, রাতের আকাশে চাঁদ দেখবে, আরও অনেক প্রাণীকুল দেখবে, উদ্ভিদকুল দেখবে, সে যেমন বিশাল এক দুনিয়ার সাথে পরিচিত হবে, তার চিন্তা করার ক্ষমতা, তার ঘুরে বেড়ানোর ক্ষমতা যেমন বেড়ে যাবে, ঠিক একইভাবে আমাদের মুসলমানদের অথবা প্রতিটি মানুষই যখন তার জ্ঞান হবে অসীম, তার চিন্তা করার ক্ষমতা, তার ঘুরে বেড়ানোর ক্ষমতা, তার সীমা অতিক্রম করার ক্ষমতা, এগুলো বেড়ে যাবে। সেজন্য এই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্লোগানকে সামনে রেখেই তারা তাদের চিন্তা চেতনাগুলো ছড়িয়ে দিতে চেষ্টা করেছে। আর এই মুসলিম সাহিত্য সমাজ, এই বুদ্ধির মুক্তি আন্দোলন, এই শিক্ষা গোষ্ঠীর প্রভাব বাংলা সমাজে ওই সময়ে পড়েছিল। যদিও অনেকে বিরোধিতা করেছিলেন, তবুও বিরোধিতা করলেও সত্য চিন্তা ছড়িয়ে পড়ে, যুগ যুগ ধরে মানুষকে আলোড়িত করে। আমরা মনে করি মুসলিম সাহিত্য সমাজের ওই সময়টুকু ছিল মুসলমানদের জন্য রেনেসাঁ বা পুনর্জাগরণের কাল, যে পুনর্জাগরণ আজও বোধই আমাদের মধ্যে আলো দেয়, আমরা আলোকিত হই। আর এই মুসলিম সাহিত্য সমাজ আমাদের বাংলাদেশের মুসলমানদের সহ অন্যান্য জাতিসত্তার অগ্রগতি এবং চিন্তা চেতনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও বেশি বেশি বই পড়বে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।